হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। এই কথা জিনিয়ার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, না, আমি ভেতরে যাব না, অনেক দেরি হয়ে গেছে, তুমি যাও। কথাটায় কৃষ্ণেন্দু আর কিছু না বলে নামতে যাচ্ছিল ট্যাক্সি থেকে, কিন্তু এই মুহূর্তে ভালো মতনই মাত্রা ঘুরে গেল ওর। জিনিয়া সেই দেখে শক্ত করে কৃষ্ণেন্দুকে ধরে অনুভব করলো ওর শরীরের উত্তাপটা, ভীষণ জ্বর রয়েছে গায়ে। এটা দেখে জিনিয়া ট্যাক্সিতে বসে থাকতে পারল না, কৃষ্ণেন্দুকে ধরে দরজা অবধি ছাড়তে আসতেই হলো ওকে। তবে জানতো কৃষ্ণেন্দুর মা ওকে দেখলে খুশি হবে না একদম, নিশ্চয়ই খারাপ কিছু ভাববে। এইসব এলোমেলো ভাবনার মাঝেই সেদিন সঞ্চারী এসে দরজা খুলেছিল। তবে স্থির হয়ে গিয়েছিল কেমন জিনিয়াকে দেখে, যে ওর ছেলের হাতটা শক্ত করে ধরে আছে এই সময়ে। তবে পরের মুহূর্তে খেয়াল করেছিল কৃষ্ণেন্দুর দুর্বল চেহারাটা। সেই সময় ওর কিছু জিজ্ঞাসা করার আগেই জিনিয়া বলেছিল, ওকে ধরে নিয়ে যান, খুব জ্বর এসেছে কৃষ্ণেন্দুর, একই অফিসে কাজ করি, তাই এসব দেখে আর ওকে একা ছাড়তে পারলাম না। যাই হোক, আসছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই জিনিয়া আর অপেক্ষা করেনি, কৃষ্ণেন্দুর হাতটা ছেড়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ির দরজার সামনে থেকে। তবে এই মুহূর্তে সঞ্চারীর মনে ছেলের শরীরে চিন্তা বাদে একটা নতুন চিন্তা ঢুকে গিয়েছিল, জিনিয়ার চিন্তা। মেয়েটা একই অবস্থায় কাজ করে, এতদিন তো এইসব ব্যাপারে কিছুই জানতো না। জিনিয়া এবার তো ভালোভাবেই সুযোগ পেয়ে গেল ওর ছেলেকে ফাঁসানোর। কথাগুলো কেমন হঠাৎ মনে হলো ওর। তবে সেদিন জিনিয়া বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল। নন্দিনী বেশ চিন্তা করছিল মেয়ের জন্য, তাই জিনিয়া ফিরতেই দরজা খুলে নন্দিনী কপালের ভাঁজ নিয়েই জিজ্ঞাসা করেছিলেন, কোথায় ছিলিস তুই? অফিস থেকে বেরোনোর সময় তো মেসেজ করলি, তাহলে এত দেরি হলো কেন? এই প্রশ্নে জিনিয়া একটু আস্তে গলায় বলেছিল, আসলে মা, আমি কৃষ্ণেন্দুকে বাড়ি ছাড়তে গিয়েছিলাম, পুরো উল্টো রাস্তা তো, তাই দেরি হয়ে গেল। কথাটা শুনে নন্দিনী এবার অবাক হয়েই বলল, কৃষ্ণেন্দর বাড়ি গিয়েছিস মানে? কেন গিয়েছিস? আর সঞ্চারী দেখেছে তোকে? জিনিয়া, আমি কিন্তু সেদিনের অপমানের একটা শব্দও বলিনি আজও। কি দরকার ছিল তোর ওই বাড়িতে যাওয়ার? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করেছিল নন্দিনী, কিন্তু জিনিয়া এবার শান্ত গলায় বলেছিল, মা, কৃষ্ণেন্দুর প্রচণ্ড জ্বর ছিল, সেই নিয়ে সারাদিন অফিসে কাজ করেছে। এরপর রাতে বাড়ি ফেরার সময় ও ভীষণ মাথা ঘুরছিল ওর, তাই আমি ওকে একা ছাড়তে পারিনি। কথাগুলো শুনে নন্দিনী আর ঠিক কিছু বলতে পারল না, চুপ করে বসে পড়ল সোফায়। জিনিয়া এবার ওর মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বলল, মা, আমি ওই বাড়িতে ঢুকিনি, কৃষ্ণদিকে দরজা অবধি ছেড়ে চলে এসেছি। আর সেই অপমান কোনোদিনও আমি তোমাকে ফেরত পেতে দেব না, বিশ্বাস করতে পারো আমাকে। কথাগুলো ভীষণ স্থির গলায় বলল জিনিয়া। তবে নন্দিনী এবার ওকে সোজাসুজি একটা অন্য কথা জিজ্ঞাসা করেই উঠল, তুই বিয়ে করতে রাজি হয়ে যা তাহলে। কৃষ্ণেন্দর জন্য তোর মনে তো আর কিছুই নেই। আর আমিও অনেক দিন ধরেই চাই তুই ভালোভাবে সেটেল হ কারোর সাথে। তুই বললে আমি ছেলে দেখা শুরু করব। কথাগুলো জিনিয়ার হাত ধরে বলল নন্দিনী। জিনিয়া এই মুহূর্তে বুঝলো মা ওকে পুরোপুরি বিশ্বাস করছে না কৃষ্ণেন্দুর ব্যাপারে, তাই বিয়ের কথা বলছে। আর জিনিয়া এখন না বললে মায়ের মনে দুশ্চিন্তা আরও বাড়বে। তাই কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলে উঠল, ঠিক আছে, তুমি ছেলে দেখো, আমার যদি কারোর সাথে চিন্তা ভাবনা মিলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি বিয়ে কথাগুলো কেমন স্থিরভাবে বলল জিনিয়া, যদিও মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল ওর। কারো থেকে দূরে সরে যাওয়াটা কষ্টের, কিন্তু সেই যন্ত্রণাকে সহ্য করেই জিনিয়া রাজি হলো বিয়ের জন্য। কিন্তু এরপরের দিন কৃষ্ণেন্দু একটু সুস্থ হতেই সঞ্চারী এসেছিল ছেলের কাছে। সঞ্চারী বেশ সোজাসুজি ভীষণ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, জিনিয়া, তোর অফিসে কাজ করে আগে বলিসনি তো? কাল একেবারে বাড়ি অবধি এসে হাজির হয়েছে। তুই কি আবার বন্ধুত্ব শুরু করেছিস ওর সাথে?
এই প্রশ্নগুলো শুনে কৃষ্ণেন্দু বেশ অবাক বাড়ি এসে হাজির হয়েছে মানে? এভাবে কেন বলছো তুমি? আর জিনিয়া তো এই বাড়িরই একজন। কতদিন ছিল ও আর কাকিমা এখানে? আর কালও ও আমার হেল্প করেছে। ওরকম জ্বরের মধ্যেও আমাকে একা ছাড়েনি। এই কথায় সঞ্চারী এবার সঙ্গে সঙ্গেই বেশ রেগেই বলে উঠল। থামবি তুই? ওরা বাড়ির লোক কেন হতে যাবে? আশ্রিত ছিল। তোর বাবার ভালো মানুষ হওয়ার সুযোগ নিয়ে থেকে গিয়েছিল এই বাড়িতে। আর আরেকটা কথা, তোর নিউ ইয়র্ক থেকে ফেরার কী ছিল? আমি তো সেটাই বুঝলাম না। অত ভালো চাকরি লাইফস্টাইল ছেড়ে তুই এলি কেন আবার এই দেশে? আর বাবার ব্যবসা তো জয়েন করলি না, বদলে ওই জিনিয়ার অফিসেই চাকরি করতে হচ্ছে। আর কোনো অফিস নেই কলকাতা শহরে? কথাগুলো কেমন অধৈর্য হয়ে বলেছিল সঞ্চারী, কিন্তু কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু এবার অবাক হয়েই বলল। জিনিয়ার ব্যাপারে এইভাবে কি করে কথা বলছো তুমি মা? আর বাবা মন থেকে ওদের দায়িত্ব নিয়েছিল, কোনো দয়া করেনি কখনো। আর আরেকটা কথা, তুমি খুশি হওনি আমি দেশে ফিরেছি বলে? আমি তো ভাবলাম আমি তোমার আর বাবার কাছে থাকলে তোমরা খুশি হবে। এই কথায় সঞ্চারী এবার ভুরু কুঁচকেই বলল। তোর বাবার কথা আলাদা, মন থেকে ভাব। কিন্তু আমি ওইভাবে ভাবতে পারি না। আমি ভীষণ প্র্যাকটিক্যাল। আর তোর অত ভালো চাকরি ছেড়ে দেওয়াটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আর আরেকটা কথা, জিনিয়ার থেকে একটু দূরেই থাক। তুই ওর সাথে মিশিস, বন্ধুত্ব রাখিস, এটা আমার পছন্দ না। কথাটাই কৃষ্ণেন্দু এবার ভীষণ কঠিন গলায় উত্তর দিল। আমি 5 বছরের বাচ্চা নই মা, যে তুমি বললে মিশবো আর তুমি না বললে মিশবো না। জিনিয়া আগেও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আর এখনও ভীষণ ইম্পর্টেন্ট। খুব দামি একটা মানুষ। আর এই নিয়ে আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। কথাগুলো খুব কঠিন গলায় বলে কৃষ্ণেন্দু বিছানা ছেড়ে উঠে গিয়েছিল সেদিন। সঞ্চারীর যদিও অসহ্য লাগছিল সবকিছু, ছেলে এভাবে মুখের উপর কথা বলবে ভাবেনি। তবে কৃষ্ণেন্দুর মনে একটা কথা এসে ভিড় করেছিল আজ। মা কি কোনোভাবে অপমান করেছে জিনিয়াদের? সেই জন্যই কি জিনিয়া ওর থেকে দূরে দূরে থাকে, এড়িয়ে চলে? এমনকি কাল বাড়ির দরজা দিয়ে সেও ভেতরে ঢুকলো না। এর মধ্যে কি কোনো কারণ আছে? এমন কি কিছু ঘটেছে যেটা কৃষ্ণেন্দুর অজানা? প্রশ্নগুলো কেমন এসে ভিড় করলো হঠাৎ। একদিন হঠাৎ কথাগুলো কেমন অসহায় হয়ে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া কেমন থমকে জিজ্ঞাসা করে উঠেছিল সেই মুহূর্তে। মানে, তুমি কি বলছো? কথাটা কৃষ্ণেন্দু জিনিয়ার চোখে চোখ রেখেই বলেছিল। মানে তুই আমার, শুধুই আমার। আমি ভালোবাসি তোকে, আজ থেকে না, 3 বছর ধরে। শুধু একটাই ভুল হয়েছে, আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। নিউ উইকে গিয়ে তোকে ছাড়া যখন থাকতে শুরু করলাম, তখন বুঝলাম তুই কতটা দামি আমার কাছে। ওই দেশে এমন কোনো একটা সেকেন্ড, একটা মিনিটও হয়নি যখন তোর কথা মনে পড়েনি। কিন্তু ততদিন তুই অনেকটা দূরে সরে গিয়েছিলিস। আর আমার 3 বছরের চাকরির কন্ট্রাক্টের জন্য আমিও দেশ ছেড়ে আসতে পারছিলাম না। তবে আমি যখন ফেসবুকে দেখলাম তুই মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি পেয়েছিস, তখনই ঠিক করেছিলাম 3 বছরের মেয়াদ শেষ হলেই আমি দেশে ফিরে এই কোম্পানিতেই চাকরি করব। আমি যেভাবেই হোক তোর কাছে থাকব, তোকে এটা বোঝাবো যে আমিও ভালোবাসি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু, কিন্তু জিনিয়া সেই মুহূর্তে ঠিক যেন বিশ্বাস করতে না পেরেই বলেছিল, ভালোবাসো তুমি আমাকে? কৃষ্ণেন্দু এবার ভাঙা গলায় আধো আধো স্বরে বলেছিল,